ওয়েলকাম টু লার্নিজি। আমি মৌমিতা। আমি লার্নিজির প্ল্যাটফর্মে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা গাইড করে থাকি। তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এনেছি। তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। অ্যান এক্সাম্পল অফ আ স্কেলার কোয়ান্টিটি ইজ। একটা স্কেলার পরিমাণের একটি উদাহরণ হলো, অপশনগুলো দেওয়া আছে ভেলোসিটি, ফোর্স, মোমেন্টাম, এনার্জি। ঠিক আছে, তো এদের মধ্যে স্কেলার কোয়ান্টিটি কোনটা? দেখো, আমরা জানি কোয়ান্টিটি মিন্স রাশি। রাশি প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ভেক্টর। ঠিক আছে, ভেক্টর। এবার এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্কেলারের কি থাকে? মান। আর ভেক্টরের থাকে মান ও অভিমুখ, বোথ। ঠিক আছে, দুটোই থাকে। তো এখানে আমরা দেখে নিই অপশনে কি কি দেওয়া আছে। ভেলোসিটি। ভেলোসিটি মানে আমরা যেটা জানি, ভেলোসিটি ইকুয়াল টু কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে একক সময়ে যতটা সরণ হয়। মানে এক্ষেত্রে কোনো একটা অবজেক্টের প্রাথমিক এবং অন্তিম অবস্থান আলাদা হতে হবে। ডিসপ্লেসমেন্ট শূন্য হলে বেগও শূন্য হয়ে যায়। ডিসপ্লেসমেন্ট শূন্য হলে বেগও শূন্য হয়ে যায়। সেই কারণে ভেলোসিটিটা তার মানে কি হয়ে যাবে এখানে? এটা কিন্তু হবে, কি হবে এটার অ্যান্সার? দেখো, ফোর্স। আমি সবগুলো বলে দিই। ফোর্স, ফোর্স কি? এমএফ। ফোর্সের আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে থাকি তাহলে সেটা হয়ে যাচ্ছে এমএফ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এবার মোমেন্টাম, ভরবেগ, এমভি। ঠিক আছে, এনার্জি। এনার্জি আমরা কাকে বলে থাকি? ওয়ার্ক করার ক্ষমতা। ওয়ার্ক করার ক্ষমতা। ঠিক আছে, দেখো তাহলে ভেলোসিটি এটা কি? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বল, বলেরও একটা অভিমুখ থাকে। আমরা যে বল প্রয়োগ করি সেটার ডেফিনেটলি একটা অভিমুখ থাকবে। তো বল এটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এগুলো সবই ভেক্টর। মোমেন্টাম ডেফিনেটলি ভেক্টর কোয়ান্টিটি। ভর ইনটু বেগ। তো এখানে ওয়ার্ক করার যে ক্ষমতা, এটা কি? এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। বাকি তিনটে রাশির প্রত্যেকটার মান এবং অভিমুখ বোথ আছে। ঠিক আছে, তো অ্যান্সারটা হয়ে যাবে আমাদের এনার্জি বা শক্তি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি বলছে, যে আমি ইংলিশটা পড়ছি। হোয়াট উইল বি দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস অফ 5 and 20 ইউনিটস রেসপেক্টিভলি। দেখো আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 5 ইউনিট অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ 20 ইউনিট। দুটো ভেক্টর। তো ভেক্টরের আমরা কি পাই? লব্ধি। এর যে লব্ধিটা আমরা পাই, মিনিমাম মানে এই যে দুটোর অ্যাকচুয়ালি সামেশন। ঠিক আছে, এই দুটো ভেক্টর যদি অ্যাপ্লাই করা হয় সেখান থেকে আমরা একটা রেজাল্ট্যান্ট পাই, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। তো দুটো ভেক্টর আমি ধরে নিলাম, একটা হচ্ছে এ 5 আর একটা হচ্ছে বি যেটা 20 ইউনিট। ঠিক আছে, 5 ইউনিট and 20 ইউনিট, and এদের রেজাল্ট্যান্ট আর। যেহেতু এরা ভেক্টর কোয়ান্টিটি, তো এদের অভিমুখ বোঝানোর জন্য অ্যারোটা ইউজ করা হয়। রেজাল্ট্যান্টটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে হবে মিন্স আমরা কিভাবে মিনিমাম ভ্যালু পাবো সেইটা আমাদের বলতে হবে। মিনিমাম ভ্যালু কিভাবে পাবো সেইটা আমাদের বলতে হবে। দেখো, তার আগে আমি বলে দিই, ভেক্টর কোয়ান্টিটি সাধারণ বীজগাণিতিক নিয়মে কিন্তু অ্যাডিশন করা যায় না। বীজগাণিতিক রুল অনুযায়ী অ্যাডিশন করা যায় না। তার কারণ কি? কারণ ভেক্টরের অভিমুখ আছে। ভেক্টরের অভিমুখ আছে, তো সেই কারণে আমরা সাধারণ বীজগাণিতিক নিয়মে অ্যাডিশন করতে পারি না। তো দুটো যখন ভেক্টর কনসিডার করা হয়, একটা আমরা এখানে নিয়েছি এ and another one is বি, এদের রেজাল্ট্যান্ট আর। ঠিক আছে, এখানে দেখো আমরা একটা প্যারালেলোগ্রাম পাবো, মানে সামান্তরিক। সামান্তরিক পাচ্ছি। ঠিক আছে, তো ভেক্টর অ্যাডিশন করা হয়, এখানে দুটো রুলস আছে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল মানে ত্রিভুজের সূত্র, আর একটা হচ্ছে সামান্তরিকের সূত্র বা ইংলিশে বলছে প্যারালেলোগ্রাম ল। তো আমি এই যে লটা ফলো করে এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এই দুটো ভেক্টরের মিনিমাম ভ্যালু পেতে পারি। ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা আমরা কিভাবে পেতে পারি সেটা আমি দেখাবো।
তো কি বললাম, এই যে রেজাল্টেন্ট মানে বাংলায় বলছি এটা কি, লব্ধি। তো আমি এখানে প্রথমে ফার্স্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, ঠিক আছে। রেজাল্টেন্ট ভেক্টর is given by parallelogram law of addition. ওকে, তাহলে এবার আমি সূত্রটা লিখছি, দেখো। রেজাল্টেন্ট r equal to root over a square plus b square plus 2ab cos theta, ঠিক আছে। এই যে থিটাটা নিচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার দেখো এখানে আমরা ভ্যালুগুলো তো ডেফিনেটলি বসিয়ে দেব। 5 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 20। এবার আমাদের থিটার ভ্যালু কি দেওয়া আছে কোয়েশ্চেনে? নো, কোয়েশ্চেনে দেওয়া নেই, বাট একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু আমরা এটা কিভাবে পেতে পারি? এ বি এর তো ভ্যালু 5 and 20 নিতেই হবে, তাহলে আমরা কোথায় কম্প্রোমাইজ করতে পারি মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য? cos থিটার ভ্যালুটা আমরা টেলর করতে পারি। তো দেখো cos থিটার মিনিমাম ভ্যালু কি হয়? cos থিটা মিনিমাম ভ্যালু, থিটা যখন 180 ডিগ্রি তখন আমরা cos থিটার মিনিমাম ভ্যালু পাই, ঠিক আছে। cos থিটার তখন আমরা মিনিমাম ভ্যালু পাই, cos 180 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যায় -1, ঠিক আছে, -1। তো আমরা এখানে থিটার জায়গায় তাহলে cos 180 ডিগ্রি বসাবো, তবেই আমরা মিনিমাম ভ্যালু পাবো, ঠিক আছে। তো দেখো এখানে পেয়ে যাচ্ছি 25 প্লাস 400 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 20, এখানে cos থিটার জন্য -1, cos থিটার জন্য -1 বসালাম, ঠিক আছে। তাহলে এই সাইডে লিখছি, দেখো ক্যালকুলেশন করে, এখানে আমরা ক্যালকুলেশন করে পাবো 225 এর স্কয়ার রুটটা পেয়ে যাব 15 ইউনিট, 15। তাহলে আমরা মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি রেজাল্ট্যান্টের হয়ে যাচ্ছে 15। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। The energy radiated by the sun is because nuclear fusion, radioactive decay and photoelectric effect. চারটে অপশন দেওয়া আছে। সূর্য দ্বারা বিকিরণ করার শক্তির কারণ, আমরা জানি সূর্যই আমাদের সকল শক্তির উৎস। তো এর বিহাইন্ড একটা বিশাল বড় কেমিস্ট্রি রয়েছে, ঠিক আছে, বা নিউক্লিয়ার সায়েন্স আছে। কি সেটা? নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের জন্য হয়, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন বলতে ঠিক এই ব্যাপারটা কি? নিউক্লিয়ার ফিউশন হলো অ্যাকচুয়ালি সংযোজন। ফিউশন মিন্স সংযোজন। কি হয়? দুটো লাইটার অ্যাটম কি হয়? এরা সংযোজিত হয়, ঠিক আছে। এবং এই সংযোজনটার জন্য কি দরকার? হাই টেম্পারেচার, ঠিক আছে, হাই টেম্পারেচার লাগে, হাই টেম্পারেচার। এন্ড এই যে হাই টেম্পারেচার বলছি, এটা মোটামুটি 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড মতো, প্রচুর হাই টেম্পারেচার। ওই কারণে নিউক্লিয়ার ফিউশনের আর একটা নেম হচ্ছে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া। তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, এটার আর একটা নেম হচ্ছে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন, ঠিক আছে। এই তোমার কোয়েশ্চেনটা এসেছে থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন কি, একবার কোয়েশ্চেনে এসেছে, সম্ভবত আরআরবি তে কোনো একটা এক্সামে এসেছিল থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন। তো দেখো বোঝা যাচ্ছে কোয়েশ্চেনের অ্যানসার কি বোঝা যাচ্ছে? ওকে, চলো তাহলে হয়ে গেল আমাদের। এবারে দেখো আমি আসছি একটু ফিউশন নিয়ে তো বলা হয়ে গেল, ফিশনে আসছি। ফিশনটা কি? ফিউশন মানে সংযোজন, ফিশন মানে বিয়োজন। মানে এখানে কি হবে? হেভিয়ার অ্যাটম ভেঙে যাবে লাইটার অ্যাটমে, হেভিয়ার অ্যাটম ভেঙে যাবে লাইটার অ্যাটমে, ঠিক আছে। সেটা হচ্ছে কি? ফিশন মানে বিয়োজন রিঅ্যাকশন। তো এরকম একটা রিঅ্যাকশন আমি
এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ফিশন, কি বললাম? ফিশন, ফিশন মানে ভাঙবে, এবং ফিউশন মানে এটা কি? জুড়বে। খুব সিম্পল ভাবে মনে রাখবে, জুড়বে, তাহলে কোনো কনফিউশনের জায়গা থাকবে না। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ফিশন রিয়াকশনের একটা এক্সাম্পল। ইউরেনিয়াম 23592 অবশ্যই হায়ার অ্যাটমিক নাম্বারের নিউক্লিয়ার গুলো কি করে? রেডিও অ্যাক্টিভ দিকে দেখায়, ঠিক আছে? তো একে আমরা যদি নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে আমরা দুটো নিউক্লিয়াই পাবো, একটা হচ্ছে বেরিয়ামের, ওকে, আর একটা হচ্ছে ক্রিপ্টনের। ক্রিপ্টন 9236, তার সাথে এখানে প্রোটন নির্গত হয় তিনটে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, তিনটে। তো তিনটে নিউট্রন নির্গত হওয়ার জন্য আবার এই তিনটে নিউট্রন কি করে? নিউট্রনটা আবার একে আঘাত করে ইউরেনিয়ামকে। তো এই রিয়াকশনটা কি হয়? চেন ওয়াইজ চলতে থাকে, চেন ওয়াইজ। এটাকে বলা হয় আনকন্ট্রোল ফিশন রিয়াকশন, মানে পরপর পরপর আনকন্ট্রোল ভাবে এই রিয়াকশনটা কিন্তু চলতে থাকে, ঠিক আছে? এই জন্য এটা কি হয়? এটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত বিয়োজন, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি অনিয়ন্ত্রিত বিভাজন, নিউক্লিয়ার বিভাজন, আনকন্ট্রোল ফিশন রিয়াকশন, ঠিক আছে? ওকে, চলো নেক্সট। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। চলো পরের রিয়াকশনটা দেখো। দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন উইল বি ম্যাক্সিমাম। কোথায় ম্যাক্সিমাম হবে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এই যে অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ হবে? কি কি আছে অপশন? পৃথিবীর কেন্দ্রে, ভূপৃষ্ঠে, পৃথিবীর বাইরে যে কোনো জায়গায়, ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে। দেখো কোথায় সর্বোচ্চ হবে, কোথায় সর্বোচ্চ হবে? দেখো এটার অ্যান্সার প্রথমেই বলে দিই, সর্বোচ্চ হবে ভূপৃষ্ঠে, ঠিক আছে? যদি সর্বোচ্চ হয়, অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ এরকম কোয়েশ্চেন থাকলে সেটা অফকোর্স ভূপৃষ্ঠে, আর অন্য কোনো অপশনে যাবেই না। তো তোমাদের এই প্রসঙ্গে একটা কোয়েশ্চেন আমি করব। দেখো ভূপৃষ্ঠের ওপরে জি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে? বস্তুর অবস্থান কোথায় হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও, ঠিক আছে? ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যেও যে কার কি মনে হচ্ছে এটার অ্যান্সার কি হবে। চলো এবারে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়, এটা নিশ্চয়ই সবার জানা আছে, 0 হয়, ঠিক আছে? পৃথিবীর বাইরে কোনো জায়গায় মানে এইচ উচ্চতায়, ধরো এই যে ভূপৃষ্ঠ তার ওপরে কোনো এইচ উচ্চতাতে কোনো জায়গায় জি এর মান কি হবে? বাইরে কোনো জায়গায় কমবে, ঠিক আছে? কমে যায়, কমবে। তো কমবে আমরা কিভাবে বলতে পারি? দেখো আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি ডট ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ স্কোয়ার। আমি একেবারে আর স্কোয়ারের জায়গায় আর প্লাস এইচ স্কোয়ার লিখে দিয়েছি, কারণ এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, তার উপরে আবার এইচ উচ্চতাতে কোনো বস্তুর ওপর অভিকর্ষজ ত্বরণের মান কি হবে সেটার জন্য। মানে অরিজিনালি এটা, আচ্ছা অরিজিনালটা লিখে দিই, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার সেটা আমি আর প্লাস এইচ এর হোল স্কোয়ার লিখে দিলাম একেবারে। তো এইটা থেকে নেক্সট আমরা যে এক্সপ্রেশনটা এখানে পাই, জিএম এর জায়গায় আমরা যদি জি আর স্কোয়ার বসিয়ে দিই, এখান থেকে দেখো জিএম এর জায়গায় আমরা যদি জি আর স্কোয়ার বসিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা জি ডট ইকুয়াল টু পাবো জি বাই আরটা নিচে চলে আসবে, পেয়ে যাবো 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। দেখো তাহলে জি ডট মানে এটা হচ্ছে, জি ডট মানে অরিজিনাল যে অভিকর্ষজ ত্বরণ, মানে ভূপৃষ্ঠের উপরে যে অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে জি, ঠিক আছে? এই যে জি এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি ডট হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতাতে। তো এইচ উচ্চতাতে অভিকর্ষজ ত্বরণ যখন হচ্ছে, জি কে আমরা কোনো একটা
তোমার রাশি মানে কোন একটা কোয়ান্টিটি দিয়ে যখন ভাগ করছি, অবভিয়াসলি কি হবে, তাহলে আমরা কি বলবো, কি হবে, জি ডট কমছে। কারণ অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে যেই ভ্যালুটা, তাকে আমরা 1+h/r দিয়ে হোল স্কয়ার দিয়ে ভাগ করে জি ডট পাচ্ছি, তাহলে অবভিয়াসলি কমবে, তাই না? দেখো, ভূপৃষ্ঠের উপরে 100 মিটার উঁচুতে, তাহলে এটা কি হয়ে যাবে, কমছে। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি পৃথিবীতে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে ধরো ডি উচ্চতা যায়, ডি, তাহলে এই যে বিন্দু ওপরে এখানে অভিকর্ষজ ত্বরণ এই পয়েন্টটাতে কি হবে, সেরকম যদি হয় তারও এক্সপ্রেশনটা আমি লিখে দিচ্ছি, জি ডট ইকুয়াল টু জি ইন্টু 1 - d/r, যেখানে ডিটা হয়ে যাচ্ছে ডেপথ। তার মানে দেখো, ভূপৃষ্ঠের ভেতরে, ঠিক আছে, কেন্দ্রের দিকে আমরা যখন এগিয়ে যাই, মানে আর্থ সারফেস থেকে যখন আমরা দেখতে যাচ্ছি, তখনও জি ডট মানে কি হচ্ছে, অভিকর্ষজ ত্বরণ কমছে, একমাত্র বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা অবশ্যই জানিয়ে যেও কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য ন্যূনতম কোন অবজেক্টের ন্যূনতম প্রাথমিক বেগ কত হওয়া উচিত, মানে এটা বলছে what should be the minimum initial velocity of the body to exit the gravitational field of the earth। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য কতটা ভেলোসিটি দরকার, মিনিমাম কোন ভেলোসিটি দরকার। দেখো, এটাকেই আমরা বলে থাকি এসকেপ ভেলোসিটি, বা বাংলায় বলে থাকি মুক্তিবেগ, তাই না? এসকেপ ভেলোসিটি বা বাংলাতে আমরা বলে থাকি মুক্তিবেগ। তো এটা তোমরা জানো, ভ্যালুটা সবাই জানি, অ্যান্সার দিয়ে দেবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি, √2gm/r। আচ্ছা বলো তো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড এটা মুক্তিবেগ, আমরা সবাই জানি পৃথিবীর মুক্তিবেগ। কিন্তু যদি তোমাকে পৃথিবীর ব্যাসার্ধ আর এর ভ্যালু মেনশন করে দেওয়া থাকে, তাহলে কি করবে? ঠিক আছে, 11.2 এইটা, এই যে ক্যালকুলেশনটা, এইটা কখন আসে, when r equal to 6.4 into 10⁶। ঠিক আছে, তখন কিন্তু আমরা এই ভ্যালুটা পাই। ওকে, কিন্তু আমাদের যদি আর ভ্যালুটা মেনশন করে দেওয়া থাকে যে আর এর এটা যদি ভ্যালু হয়, তাহলে মুক্তিবেগ কত, বা কোনো এমনি নর্মাল কোন বলে যে কোনো একটা গ্রহের ব্যাসার্ধ এই, তাহলে মুক্তির বেগ কত, তখন তোমাদের এই সূত্রটা কাজে লাগবে। এবং শুধু সূত্রটা জানলেই হবে না, কিভাবে করবে কোয়েশ্চেনের অ্যান্সারটা, সেটা কিন্তু জানতে হবে। দেখো, gm equal to g/r², একটু আগেই বললাম 2g/r², আর এখানে কেটে যাবে r², তাহলে এখানে থাকবে 2gr। ওকে, g এর ভ্যালু আমরা বসাবো 9.8, and r এর যে ভ্যালু দেওয়া থাকবে সেটা বসাবো, তাহলে আমরা পেয়ে যাব মুক্তিবেগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ডেন্টিস্ট ইউজ স্পেশাল মিরর, প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর। দাঁতের ডাক্তাররা কি ব্যবহার করে? দেখো, ডেন্টিস্টরা যে মিররটা ব্যবহার করে সেটা কিসের জন্য? আমাদের ডেন্টিস্ট মানেই কি দাঁত সংক্রান্ত চিকিৎসা, তো তার জন্য আমাদের মুখগহ্বরের ভেতরটা দেখতে হবে। এবার সেটা দেখা কিভাবে পসিবল, অনলি যখন কোনো বিবর্ধিত ইমেজ আমরা দেখতে পাবো মিররে। তো সেই বিবর্ধিত ইমেজটা আমরা কিসে দেখতে পাবো? উত্তলে তো হয় না, অবতলে, তাই তো? দেখো, অবতল মিররে মানে কনকেভ মিররে কিভাবে ইমেজ ফর্ম করে, এবি যদি অবজেক্ট হয় দেন, এবং এবি খুব কাছে থাকে লেন্সের কাছে, মানে অবজেক্টটা যখন লেন্সের খুব কাছে থাকে, তখন দেখো কি হচ্ছে, আমরা একটা বিবর্ধিত ইমেজ ব্যাক সাইডে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যেটার তোমার ক্যারেক্টার হচ্ছে কি ম্যাগনিফাইড, মানে বিবর্ধিত, ম্যাগনিফাইড তার সাথে ইরেক্ট মানে সোজা প্রতিবিম্ব, উল্টো হলেও একটু অসুবিধে হতো। ঠিক আছে, তো এই জন্য
কনকেভ মিরর ইউজ করা হয়। ঠিক আছে, কনকেভ মিরর আরো অনেক কিছু কাজে ব্যবহার করা হয়, যেমন সেভিংস এর জন্য, ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে ব্যবহার করা হয় বিবর্ধিত ইমেজ পাওয়ার জন্য। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, দ্য প্রাইমারি কালার্স অফ লাইট আর, কি দেওয়া আছে, রেড গ্রিন ব্লু ইয়েলো, রেড ব্লু গ্রিন, ইয়েলো ব্লু রেড গ্রে, নান অফ দ্য অ্যাবাভ। খুব ইজি কোয়েশ্চেন। প্রাইমারি কালার কি, লাল নীল সবুজ, লাল নীল সবুজ, ঠিক আছে। আর প্লাস ব্লু প্লাস জি, রেড প্লাস ব্লু প্লাস জি, এটা কি কালার আসে, হোয়াইট কালার, তাই না, হোয়াইট কালার আসে। তাহলে সেকেন্ডারি কালার কোনগুলো, সেকেন্ডারি কালার কোনগুলো, দেখো সেকেন্ডারি কালার এটা হয়ে যাবে ভায়োলেট, ভিভজিওর, ভিভজিওর এর ভায়োলেট প্লাস ইন্ডিগো, ব্লু এখানে আছে, ঠিক আছে, ব্লু এখানে আছে, ভিভ জিওর জি এখানে আছে, তাহলে ইয়েলো আসবে, ইয়েলো, আর তারপর অরেঞ্জ, রেডও ওখানে আছে, হয়ে গেল 7টা কালার। এইটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি কালার, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে বল কয়েকটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে দিই। রেড প্লাস গ্রিন কি কালার হয়, জানা আছে, ইয়েলো, রেড প্লাস গ্রিন ইয়েলো, ওকে। গ্রিন প্লাস ব্লু এটা হয়ে যাবে সায়ান, যেটাকে আমরা বলে থাকি পিকক ব্লু কালার, পিকক ব্লু কালার, রাইট। ব্লু প্লাস রেড, ব্লু প্লাস রেড এটাকে আমরা বলে থাকি ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার, ঠিক আছে। এরকম সংমিশ্রণে এরকম কিছু কনসেপ্ট, এরকম টাইপের কনসেপ্ট, এগুলো কিন্তু আমাদের যে সমস্ত কোর্সেস চলছে তাতে আমি ফিজিক্যাল সায়েন্স যখন পড়াই এগুলো ডিটেলস কনসেপ্ট একদম ডিসকাস করি, ঠিক আছে। তো তোমরা চাইলে লার্নিজিতে কন্ট্যাক্ট করে থিওরি ক্লাসগুলোর জন্য জয়েন করতে পারো। আচ্ছা, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, দেখো, ধরো এরকম যদি কোয়েশ্চেন আসে যে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার কি, ব্লু এর কমপ্লিমেন্টারি কালার কি, জানা আছে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার, ব্লু এর কমপ্লিমেন্টারি কালার আমরা কিভাবে পাবো, দেখো হোয়াইট, সেখান থেকে আমরা যদি ব্লু কে মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব হোয়াইট মানে কি, রেড প্লাস ব্লু প্লাস গ্রিন, সেখান থেকে ব্লু বাদ গেল মানে ব্লু ব্লু কেটে গেল, দেখো রেড প্লাস গ্রিন থাকলো, রেড প্লাস গ্রিন মানে একটু আগেই আমি দেখিয়েছি, দেখো ইয়েলো, তাই না, রেড প্লাস গ্রিন মানে একটু আগেই বললাম ইয়েলো, তার মানে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার কি হবে, দেখো তাহলে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার, ব্লু এর কমপ্লিমেন্টারি কালার কি, কমপ্লিমেন্টারি কালার ইয়েলো, ঠিক আছে, কমপ্লিমেন্টারি কালার ইয়েলো, ঠিক আছে। না বুঝতে পারলে, কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাও। চলো নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, তারপরে তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা অ্যানসার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি কারোর মনে হয় যে ওগুলো এক্সপ্লেন করে দেওয়া দরকার আছে সেটাও জানাবে কমেন্ট সেকশনে, যে ম্যাম এটা নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবেন, ঠিক আছে। চলো, কি আছে কোয়েশ্চেন, the temperature at which the speed of sound in air becomes double its value of 0 degree centigrade, ঠিক আছে, মানে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পিডের যা ভ্যালু তার ডাবল হবে কোন টেম্পারেচারে, খুব ইজি কোয়েশ্চেন। কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো ভেলোসিটি v1, এটা কিসে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, v2 হচ্ছে কোন টেম্পারেচারে সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে, কোন টেম্পারেচারে v2টা হচ্ছে ডাবল হবে, মানে v2 মানে ডাবল, তাহলে v1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি, তার মানে v2 ইকুয়াল টু 2v1 হবে, মানে v2টা কি v1 এর ডাবল, ঠিক আছে, v2টা v1 এর ডাবল, ওকে। দেখো শব্দের যে বেগ v সেটা আমরা জানি প্রপোর্শনাল উইথ টেম্পারেচার, প্রপোর্শনাল উইথ
টেম্পারেচার, ঠিক আছে, স্কোয়ার রুট অফ টেম্পারেচার। তাহলে এক্ষেত্রে V1 বাই V2 ইকুয়াল টু কি হবে? T1 বাই T2। তাহলে V1 বাই 2V1, T1 কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, তাই তো? তাহলে 273 কেলভিন হয়ে গেল। দেন T2, T2 জায়গায় T2ই বসাবো, কারণ T2 ভ্যালুটাই আমাদের জানতে হবে, ঠিক আছে? দেখো, তাহলে V1 কেটে গেল। তাহলে এটাকে সলভ করলে মোটামুটি আমি এইখানে করছি, আর 1/2 ইকুয়াল টু 1/4 বাই T2। দেখো, তাহলে T2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, T2 ইকুয়াল টু 1092 কেলভিন। এবার 1092 কেলভিন থেকে কি করতে হবে? 273 বাদ দিতে হবে, তবে আমরা সেন্টিগ্রেডে পেয়ে যাব। তাহলে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি কত? 918 ডিগ্রি সেন্টিগ্রেড, 819 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? দেখো, আশা করি 8টা কোয়েশ্চেন তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, দেখো এই কোয়েশ্চেনটা পজ করে করবে, এটার অ্যান্সার কি হবে অবশ্যই জানিয়ে যাবে। আর একটা কোয়েশ্চেন 10 নম্বরের কোয়েশ্চেন, এটাও তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? তো চলো, এখানেই আমি অফ করছি।